মসজিদ থেকে ফিরে বারান্দায় খবরের কাগজ মেলে বসে আছেন মাহফুজ সাহেব। আজ অফিসে যাওয়ার প্রয়োজন নেই, তাই বাড়িতে থাকবেন। দৃষ্টি খবরের কাগজের উপর হলেও মন তার খবরের কাগজে নেই। তিনি ভেবেই চলছেন, কি থেকে কি করলেন ছোট্ট এই জীবনটা তার হিসাব মেলাচ্ছেন। দুবার প্রেমে পড়া অন্যায় নয়, তবে একই সময় দুই নারীর সাথে অন্যায় করে যাওয়াটা পাপ। বিষয়টা সে ধরতে পেরেছেন উত্তেজিত হয়ে নাজমাকে বিয়ে করে ফেলার পরপর। নাজমার প্রতি তার সূক্ষ্ম অনুভূতি তৈরি হয়েছিল সেই হসপিটালের দিনগুলোতে। নিজের অনুভূতিকে দমিয়ে রেখেছিলেন। তারপর সেই বিয়েটা, শেফার প্রতি অন্যায়। শ্বাসে টান উঠল তার, প্রতিফলিত কটা শ্বাস পেলেন। বুকে চিনচিন ব্যথার আভাস। ডান পাশটা দিয়ে বুকের বাঁ পাশটা ডলে গেলেন। সে একজন ঘৃণিত স্বামী, একজন অসহায় বাবা। তার দুজন সহধর্মিণী তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। একজনের অভিমানটা বেশি ছিল, সে তার সাথে থাকার চেয়ে মৃত্যুকে ভালো মনে করেছেন। আর অন্যজন এত বেশি চেনা থেকে হুট করে অচেনা হয়ে গেছে। অনুশোচনায় দগ্ধ হয়েছে তার হৃদয়। সকালে যখন ছাদে হাঁটাহাঁটি করছিল মাহফুজ সাহেব, ও বাড়ির ছাদের দালনায় বসে দোল খাচ্ছিল মোহ। মাহফুজ সাহেব মেয়ের দিকে কেমন জড়ানো দৃষ্টিতে তাকিয়েছিলেন। মোহর চোখ যখন এদিকটা এলো, সে নির্বিকারভাবে উঠে চলে গেলেন। অমিনেশ চেয়ে দেখলেন মাহফুজ সাহেব। এত প্রিয় তার মেয়ে, এত আদরের, এত যত্নের। ভালোবাসার ভাগ পড়লে আহ্লাদগুলো আকাশে উড়াল দেয়। ডানা ঝাপটায় উঠতে থাকে দম বন্ধ কর শখ ফেলে। মাহফুজ সাহেব ডায়েরিটা বের করলেন। একটা নীল রঙা বলপেন দিয়ে ডায়েরির মাঝ বরাবর কাগজ খুলে সেখানে এলোমেলো দাগাতে লাগলেন। নীল রং বিষেদ রং, বেদনার রং, যন্ত্রণার রং। একটু খালি লেখা শুরু করলেন। শেফা, আমার শুভ্রাণী, আমার প্রণয়ের দিনের কথা মনে আছে? মনে আছে সেবার রিমুর সাথে ক্যান্টিনে বসে গল্প করছিলাম বলে তুমি আমাকে ক্যাম্পাসের মাঝখানে কান ধরে উদ্ভোস করেছিলে? মনে নেই শুভ্রা? আমার সামনের থেকেও সামান্য ভুলের কোনো ক্ষমা তোমার কাছে ছিল না। শাস্তি আমাকে পেতেই হতো। এবার তো জীবন দশায় সবচেয়ে বড় অন্যায়টাই করে ফেললাম। শাস্তি দিলে না? কেন দিলে না? এত উদার হলে কেন? তুমি তো এমন ছিলে না। মাহফুজ সাহেব আরেকটা লাল কলম নিলেন। পুরো লেখাটা এক দাগে কেটে দিলেন। সামান্য হেসে নিচের দিকে নীল কলমে আবার লেখা শুরু করলেন। আমার সবচেয়ে বড় শান্তি হচ্ছে ঘুম ভাঙা চোখে তোমার দিকে তাকিয়ে থাকা, অভ্যাসগত আশার হয়ে যাওয়া শরীরটাকে আঁকড়ে ধরে টের পাওয়া। আমার শুভ্রা আমাকে নিঃশ্বাস থমকে যাওয়া মুহূর্ত উপহার দিতে খানিকটা কার্পণ্য করেনি। তুমি দারুণভাবে শাস্তিটা আমায় বুঝিয়ে দিয়েছ। মাহফুজ সাহেব উদ্ভ্রান্তের মতো হাসলেন। এর পরের পৃষ্ঠায় গিয়ে কালো কলম দিয়ে লিখলেন, প্রিয় নাচ, তুমি আমার অত্যাধিক প্রিয় একজন মানুষ। আমি কিভাবে তোমাতে জড়িয়েছি ট্রাস্ট মি, আমি জানি না। আমার উচিত হয় নাই, ভারী অন্যায় হয়ে গেছে। নাজের রংধনুর মতো উজ্জ্বল জীবনে ঘন কালো মেঘের আনাগোনা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য তার শিকদার সাহেব অন্তত দুঃখিত। ইতি মাহফুজ শিকদার। শেষ লাইন দুঃখিত শব্দের আগে ভীষণ কেটে নিচে নোট লিখলেন, পুনশ্চ আমাকে প্রলুব্ধ করার জন্য আমি খানিকটা কম দুঃখিত। দোষ অতি সামান্য হলে তোমারও কিন্তু ছিল, অস্বীকার করো না লক্ষ্মীটি। তারপরে ক্ষণিকের অন্য আরেক পেজে আবার লিখলেন, মামুনি মোহনা, আব্বু লাভস ইউ। সবার সব শান্তির কবর তো তখনই হলো যখন তুমি মুখ ফিরিয়ে নিলে। আব্বুকে ক্ষমা করা যায় না শোনাই? ঝড়া বাতাসে এলোমেলো মাহফুজ সাহেবের কানে এসে আশ্রে পড়ল, তুমি শাস্তিরও অযোগ্য। মাহফুজ সাহেব দিকবিদিক হয়ে অস্থির চিত্তে লাল কলম দিয়ে সব কাটতে লাগলো। নিঃশ্বাসের গতিবেগ থেমে থেমে বাড়ছে। রুমা দরজার সামনে দাঁড়িয়ে কেসে উঠল। মোহ তরি উঠে বসে এদিক ওদিক তাকালো। রঙ্গন ক্যাবলামো করে হাসে। রুমা শাসন দৃষ্টিতে রঙ্গনের পানে নিক্ষেপ করে দরজা আটকে বের হয়ে গেল সেখান থেকে। তার সেই দৃষ্টির অর্থ এই, লোক করতে ভুলে গেছে কেন? ওটা কি আমি মনে করে দিব? কি লজ্জা, কি লজ্জা! মোহ আবার সোজা রঙ্গনের দিকে তাকালো। রঙ্গনকে হাসতে দেখে সে নিজেও হেসে উঠল। হাত খোপা করে উঠতে উঠতে বলল, আম্মাজান কেনেও এসেছিলেন, দেখে আসি, থাকো। রঙ্গন কিছু বলল না। তার মিটি মিটি হাসি দেখে মোহ কিছু একটা ধরতে পারল। কড়া চোখে তাকিয়ে বলল, ই না। রঙ্গন বিছানা হাঁটুর উপর ভর করে এক কদম এগিয়ে গিয়ে বলল, কি না মোহ শোনা? মোহ ভাঁজ করে রাখা হাঁটু দাঁড়া নরম বিছানায় ভর করে পেছাতে পেছাতে বলল, একদম না। মোহর পিঠ দেওয়ালে ঠেকলো। রঙ্গন হেসে বলল, দূরে দূরে যাও কেন? কাছে এসো না। না। আদর আদর পাচ্ছে, আসো না। আসবো না। রঙ্গন মোহর পেটে সুড়সুড়ি দিতে লাগলো, ছুঁয়ে দিতে লাগলো স্নিগ্ধ রমণীর শরীরে বিভিন্ন স্পর্শকাতর বাঘ। মোহ আওয়াজ করে হেসে উঠল। হাসতে হাসতে একরকম করতে মানা করতে করতে লাগলো। মোহর চুলের খোপা খুলে গেছে, চুলের অবস্থা এলোমেলো। মোহকে এই অবস্থা দেখে রঙ্গনে হাসি হুট করে নিভে ফেলো। বুকের ভেতরটা কেমন যেন
করে উঠল। মুগ্ধ হয়ে প্রিয় নারীর হাসি দেখতে লাগলো। চোখের তারায় উন্মত্ততায় বিরাজমান। অবিচলভাবে বাঁ হাতে তর্জনী দিয়ে চুলগুলো খুব আলতো ভঙ্গিমায় কানের পিঠে গুজে দিল। রঙ্গনকে স্থিতির চেয়ে অস্থিরতা প্রকাশ করতে দেখে মোহর হাসি থমকে গেল। রঙ্গনের এক হাত মোহর গলায়, সে হাতের বৃদ্ধাঙ্গুল ক্রমাগত গালে স্লাইড করে যাচ্ছে, অন্য হাতটি মোহর কোমর ছুঁয়েছে। মোহর রঙ্গনের সেই দৃষ্টিকে উপেক্ষা করতে পারছে না, শ্বাস ফেলতেও ভুলে যাচ্ছে। নুরসিন আর নাফসিনের স্কুল ট্রান্সফার করা হয়েছে, পাশে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। নুরসিন আজ মেয়েলি সমস্যায় অসুস্থ অনুভব করে স্কুলে যায়নি। নাফসিন আজ না যাওয়ার বায়না ধরে রুমে বসে আছে। নাজমা কিছু বলেনি আর। নুরসিন পড়তে বসে, নাফসিন তার পিছনে গিয়ে ঘুরঘুর করছে। পড়ার সময় আশেপাশে কেউ ঘুরতে থাকলে সে খুব বিরক্ত হয়। এতক্ষণ বিরক্তির সীমা তার তুঙ্গে উঠে গেল। খট করে বইটা বন্ধ করে পিছে ঘুরে বলল, নাফসিন, তুমি কিছু বলবে? নাফসিন গোল চশমাটা ঠিক করে বলল, ইয়েস, বলো। আপা এত রাগ করে কেন? কে আপা? কি যেন নাম? ও, মোহ আপা। নসীন আশ্চর্য হয়, পুরোপুরিভাবে নাফসিনের দিকে ঘুরে শুধায়, কি করছেন উনি? মেরেছেন? না। বকেছেন? না। কি করছেন? কিছু করেনি। আপা আমার সাথে কথা বলে না কেন? বলো তো নূর, আমার ভালো লাগে না। নাফসিনকে কড়া শব্দে কটা কথা বলতে ইচ্ছে করলো নূরসিনের। নিজের ইচ্ছা ভেতরে দমিয়ে রেখে বলো, তুমি ওনার সাথে কথা বলতে গেছো কেন? আমার ওকে ভালো লাগে। কি পরিষ্কার করে বলে দিল নিজের ভালো লাগাটা। নসীন অবাক না হয়ে পারে না। বিস্মিত হয়ে শুধায়, ভালো লাগে? তাহলে ওনাকে ভয় পাও কেন? কারণ আপা কথা বলে না। যার কথা বলে আমাদের সাথে, তারা বকলে রাগ লাগে, আদর করলে কাছে লাগে। আপা তো কিছুই করে না, তাই আমার ভয় লাগে। ইন্ট্রোভার্ট মানুষ নিশ্চুপ যে কতটা ভয়াবহ হতে পারে, তাই এই বাচ্চা ছেলেটা ধারণ করে নিল। অথচ বড়রা টেরই পেল না। তারা জানলই না সামনে কি অপেক্ষা করছে। সে তো শেফারই মেয়ে। মাহবুব সাহেব কি কিছু ভুল বসলেন? সকালে নাস্তা করে মোহ এবারে চলে এলো নিজের প্যাকিং করতে। খানিকক্ষণ পরে বের হবে। নিজের রুমে প্রবেশ করে মাহবুব সাহেব রুম ক্রস করে এগোতে লাগলো। দরজা খোলা। মাহবুব সাহেব মেয়েকে দেখে ডাকতে চাইলেন, আওয়াজ বের হলো না। অন্য মনস্কভাবে মাথাটা নত হয়ে গেল। নাজমা তখন গেস্ট রুম থেকে বেরিয়ে এদিকে আসছিল। মুখোমুখি হলো মোহর। মোহ নাজমার দিকে তাকালো না। সরু রাস্তা দিয়ে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। নাজমা নিজের ভেতরটা ব্যথিত অনুভব করলো। কোমল স্বরে বলল, মোহ, তাই না? একদম নাজমা পাশাপাশি তার অবস্থান। দুজন একে অন্যের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছে। মোহর পা থেমে গেল। দৃঢ় ও অবিচল গলে বলল, মোহনা। নাজমা খানিকটা হাসলো। ডানে তাকিয়ে মোহর মুখের এক পাশটায় চোখ রেখে বলল, মোহনা, আমার প্রতি তোমার খুব রাগ না? মোহ হেসে বলল, নাজমার দিকে তাকালো না পর্যন্ত। দৃষ্টি সোজা বরাবর রেখে বলল, অস্বাভাবিক বটে, কিন্তু রাগ নেই। থাকা উচিত ছিল। আপনি আমার রাগ করার মতো কেউ নন। তবে মুখ ফিরিয়ে রেখেছো কেন? আপনাকে দেখতে ইচ্ছা করে না। নাজমার অন্তরের ভেতরটা নড়ে উঠল। প্রলম্বিত শ্বাস টেনে বলল, সেম টু মি, মোহনা। মো তাচ্ছিলের সাথে ফের আসলো, সমস্যা নেই। আর বেশি দিন সতীনের মেয়ে চেহারা দেখতে হবে না। সংসার আপনার একার। প্ল্যান কি তোমার? আপনাকে বলতে ইচ্ছুক নই। তুমি আমায় হেও করছো, সয়ে নিন। আপনি একজন পুরুষের দ্বিতীয় নারী, আর আপনার অবস্থান আপনার পুরুষের প্রথম নারীর বাড়িতে। এলাকার মানুষ সে কথা বলবে না। কম বলছে না। আমি শুনেছি। গ্রেট। মোহনা, আমি তোমার ব্যাপারে জানতাম না। এক্সপ্লেন করলে আমার লাইফটা আগের মতো হয়ে যাবে না। নিজের দিকটা বলার সুযোগ পাবো না। না, আমার আপনাদের কারো উপর কোনো প্রকারের রাগ কিংবা অভিযোগ নেই। তুমি ভারী অদ্ভুত মোহনা। আমি অপ্রকৃতিস্থ। আস্তে আস্তে টের পাবেন। মোহ চলে যায়। নাজমা খেয়াল করতে ভুলল না। মোহ একটা বারের জন্য তার দিকে চোখ তুলে তাকায়নি। নাজমা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। বুকে দহন হচ্ছে। বোঝাপড়া প্রয়োজন। বাড়ির প্রকৃতি খুবই শান্ত। একটা ঝড়ের প্রয়োজন। তো মিস্টার ওয়াজিও মেহবাজ রঙ্গন, দ্য গ্রেট ঘাটতারা লোক, এই ভ্যাবসা গরমে কালারওয়ালা ইনফর্মার টি শার্ট পরে ড্রাইভ করতে করতে ফুসছেন কেন? কথাটা বলে মোহ ঠোঁট চেপে হাসি আটকালো। রঙ্গন আচমকা ব্রেক কষল। মোহর দিকে ঘুরে দাঁতে দাঁত চেপে বলো, সবই তোমার সুইট কিউট জোশ অ্যান্ড অবভিয়াসলি সো ড্যাম বোল্ড বিহেভিয়ারের কুফল। রাগ লাগলে কামড়, বিরক্ত হলে কামড়, লজ্জা পেলে কামড়। ভাই, এত কামড়া কামড়ির স্বভাব কেন তোমার? মোহ ছোটোখাটো চোখে তাকালো। কলারের আড়াল হতে তার সকলের সেই সকালের কামড়ের দাগটা উকিঝুঁকি করছে। সকালে রঙ্গনকে থামানোর জন্য ওরকমটা করেছিল, করতেই পারে, স্বাভাবিক। তাই বলে কামড়াকামড়ি বলবে? এটা কেমন ভাষা? কামড়াকামড়ি না বলে সুন্দর করে লাভ বাইট বলতেই তো পারো। খারাপ লোক একটা। মো এদিকে ভাবতে ভাবতে রঙ্গন কথাটি শেষ বাক্যে দেওয়া সম্বোধনটা খেয়াল করলো। জিভ দিয়ে ঠোঁট জিভে বলল, অবশ্যই। আমি তোমার ভাই নই? রঙ্গন তাৎক্ষণিক জবাব, হ্যাঁ তো, ভাই নও, আপু লাগো। আসসালামু আলাইকুম মোহনা আপু। আপু কেমন আছেন?
আর একটা কামড়ের জন্য তোমার শরীরটা খুব নিষ্পিস করছে রঙ্গন। ভীষণ, দাও তো। রঙ্গন অতিষ্ঠ কণ্ঠে মুখ ঘুরিয়ে বলে বসলো মুড নেই। খানিকটা থেমে আবারও বলল, জলদি গাড়ি চালাও, নইলে এ মাসে তোমার হাফ স্যালারি আমি কেটে দিব। বুঝেছো মিস্টার ব্যক্তিগত ড্রাইভার? কাটবেন না ম্যাডাম প্লিজ। কাটলে আমার বউকে নিয়ে রাস্তায় উঠতে হবে। অভুক্ত পিশাচিনী বউ খেতে না পেতে যখন আমাকে কামড়াতে থাকবে। আপনার জাস্ট একটি কর্মকাণ্ডের উপর আমার ইজ্জত জান সব নির্ভর করছে, রহম করুন। অতিমাত্রার নিকট নাটকীয়তা নিয়ে কথাগুলো বলে রঙ্গন গাড়ি স্টার্ট দিল, সাথে মিটমিট হাসতে লাগলো। মোহর শান্তশিষ্ট মেজাজের চৈত্রের খরা এনে দেওয়ার জন্য এখন তার পৈশাচিক আনন্দ লাগছে। উচ্চস্বরে হো হো করে ভয়ঙ্কর হাসতে ইচ্ছে করছে। মনুষ্য বলে নিজের দমন প্রকাশ করলো। মোহ ক্ষোভ প্রকাশ করতে না পেরে ক্রমাগত শ্বাস ফেলতে লাগলো। লাইফে এমন একটা জোকার থাকলে আর কি লাগে। হোটেলের রুমে দুটো রুম বুক করা হয়েছে। পৌঁছাতে পৌঁছাতে বিকাল হলো তাদের। প্রতিমধ্যে লাঞ্চ সেরে এসেছে রঙ্গন মোহকে তার রুমে পৌঁছে দিয়ে বলল, জার্নি হয়েছে, একটা শাওয়ার নাও, তারপর ঝটপটে একটা ঘুম দাও, ভালো লাগবে। আমি মিটিং সেরে সন্ধ্যার পর ফিরবো। রঙ্গন চলে গেলে মোহ আর শাওয়ার নেওয়ার এনার্জি পেল না। তুলতুলে বিছানাতে পোশাক না পাল্টে গা এলিয়ে দিল। ঘুমে তলিয়ে যেতে সময় লাগলো কিয়ক্ষণ। টানা 2 ঘন্টা ঘুমে মোহ একটা অদ্ভুত স্বপ্নের সাক্ষাৎ পেল। ঘুম থেকে যখন জেগে উঠল, পুরো স্বপ্নর খণ্ডাংশ করে তার মনে পড়ে গেল। প্রতিটা খণ্ড জোড়া লাগিয়ে একত্রে এই পেল একটা ভীষণ সুন্দরী মেয়ে একটি অস্বাভাবিক রকমের বড় গাছের নিচে বসে আছে। গাছের পাতা ডালপালা এতই ঘন যে সূর্যের রোদ নিচে আসছে না, খানিকটাও না। মেয়েটি মোহ নিজেই। স্বাভাবিকতে সে ভীষণ রূপসী একজন মেয়ে, তবে স্বপ্ন যেন সেই স্বপ্নের সব দিক থেকে বিস্তার হয়েছে। দেখতে লাগছে ভয়ঙ্কর আগুন সুন্দরী। রোদের মুখটা গোড় লাল দেখায়। সারাক্ষণ সে গাছের ছায়া থাকে। এদিক দেখা গেল সবসময় আগলে রাখা গাছটি খুব অযত্নে রাখছে তাকে। রোদে তার গা ঝলসে যাচ্ছে, গাছটি নিজের বৈশিষ্ট্য হারাচ্ছে। মেয়েটি বিরক্ত হয়। মায়া জড়ানো আদর গাছটার এমন দশা সে মানতে পারে না। তৎক্ষণাৎ সে গাছটিকে পরিত্যক্ত করে অন্য গাছে ছায়ায় চলে যায়। অতঃপর অজ্ঞাত কেউ এসে গাছটির গোড়া কেটে দেয়। মেয়েটি তাতে কান্না করার চেষ্টা করে, কিন্তু কাঁদতে পারে না। তার কান্না পেল না। অগত্যা সে হাসতে লাগলো। ভয়ঙ্কর সে হাসিতে ভূমি কেঁপে উঠল। আকাশ থেকে আগুন ঝরতে লাগলো। ঠিক সেই মুহূর্তে স্বপ্ন থেকে বেরিয়ে এসে দরদর করে ঘামছে সে। ভয় লাগছে সামান্য, তাই চটজলদি উঠে একটা শাওয়ার নিল। সন্ধ্যার পরপর ইন্টারকমে কল দিয়ে একটা কফি আনিয়ে অ্যাটাচ ব্যালকনিতে গিয়ে বসে চাঁদ দেখতে লাগলো। তারপর হুট করে মনে পড়ে গেল আজ 23শে জুলাই। মায়ের কাছে করে বসা এক অভাবনীয় জেদের সূচনা আজকে সন্ধ্যাতে হয়েছিল। তখন মোহ একাদশ শ্রেণীর ছাত্রী। রঙ্গনের সাথে তার চোখে চোখে প্রেমের সম্পর্ক সামান্য হাত ধরাধরি হয় কখনো কখনো। ভাড়াটিয়া বিয়েটা তাদের ছাদেই অনুষ্ঠিত হয়েছিল। মোহ বরাবর ভিড় ঠিক সহ্য করতে পারে না, তাই রঙ্গন তাকে নিজেদের বাড়ির ছাদে নিয়ে যায়। ওখানটা কোলাহল শূন্য, নিষ্প্রাণ, থমথমে। রঙ্গনের সাথে তার প্রেমের সম্পর্ক লাগাম ছিল। প্রেমে মনের সাথে মনের চলতো। সামনাসামনি দুজনে ভারী স্বাভাবিক। তবে যদি মোহ অনেক খুলেমেলে কথাবার্তা বলেছিল, কথাগুলো ছিল শব্দের সাথে নিঃশ্বাসের এলোমেলো হাওয়া খেলা। রঙ্গন মোহকে দোলনায় বসিয়ে পাশে বসে পড়ে বলল, তোমাকে নিয়ে আমার অনেক চাওয়া। মোহ বেশ স্বাভাবিকভাবে প্রত্যুত্তর বলল, এই বয়সে কিছু চাই না, অপেক্ষা করো। চাইলে ক্ষতি কি? অনেক ক্ষতি, অনেক অনেক। বুঝবে না তুমি। বোঝাও, তুমি প্রাপ্তবয়স্ক, আমি নেই। তুমি না আটকালে আমি যেন কোনো ভুল করে বসতে পারি। আমার দুজনের ফিলিংস জানি, বুঝি। তাই আমি শিওর তুমি আমায় কখনো আটকাবে না রঙ্গনদা। হুম, তোমাকে নিয়ে আমি কোনো আফসোস নেই। রঙ্গন ঘোর রাখা দৃষ্টিতে মোহর মুখোমুখি হয়। দূরত্ব মেটায় প্রথমবারের মতো আড়ষ্টায় ভঙ্গিতে বলে, জাস্ট টেক ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আই ওয়ান লেট ইউ রিগ্রেট এভার। আওয়াজে যেন আফিম ছিল। মহাবিষ্ট। রঙ্গন সরে যেতে নিলে সে নিচ থেকে আঁকড়ে ধরে। ডান হাতটি বুকের বাপাশে টি শার্টটা মুচড়ে ধরে। ওর পুরুষটা ওষ্ঠ তার দাঁতের দংশনে খানিকটা যন্ত্রণাপূর্ণ। রঙ্গনের অস্থিরতা প্রমাণ তার হৃদস্পন্দন গতিবেগ মিলল। বেশ কয়েক সেকেন্ড পর কামড়ে ধরা ঠোঁটটা ছাড়ল মোহ। রঙ্গন এলোমেলো শ্বাস ফেলছে। ভাবনাতীত ছিল এমন কিছু। মোহ হাসে। রঙ্গন চাপদারিতে হাত বুলিয়ে তারপর বলল, এগোলাম। সেই দিনটার পর তার জীবনটা এদিক ওদিক হয়েছে পুরো বিপরীতমুখী। কফির মগটা পাশে রেখে ঠিক সামনের আকাশটায় চোখ রাখলো। চাঁদটা ভীষণ সুন্দর। হুট করে পেছনে কেউ গেয়ে উঠল, ও চাঁদ, সামনে রেখো জ্যোৎস্নাকে। এই সবে রাত হয়েছে, এখন অমন করে। গান গাওয়া ব্যক্তিটা যে রঙ্গন, তার অবস্থান ঠিক 2 কদম পেছনে, তা ধরতে পারার জন্য মোহর পেছনে ঘোরার প্রয়োজন পড়ল না। এতটাও ধরতে পারল না গানের ভেতরে গুজে থাকা উপমাগুলি।
গানটির চাঁদ হচ্ছে মোহ, জ্যোৎস্না হচ্ছে তার রূপ, রাত বলতে অনুভূতি প্রখরতা, আকাশ বলতে পুরুষটার বুক বোঝাচ্ছে। নির্বোধ মেয়ে বুঝল না। রঙন পিছে থেকে মোহরের কাঁধে থুতনি ঠেকে বলে, কেমন আছো মোহনী? মোহর সম্মোহিত হলো। তার জবাবটা ছিল বেশ চমৎকার। যার কাছে ষষ্ঠ একজন রঙ্গন দিয়েছে তার খারাপ থাকার প্রশ্নই ওঠে না। যত্নের মোহনীকে তার আদরে আদরে রাখতে পারলাম বা কই, একটুতে তো স্যাত করে ওঠে, কামড়ে দেয়। তাই কম কম আদর করি। আর এতেই যেহেতু এত ভালো আছে, বেশি দিল তো আকাশে উড়বে। উড়ে উড়ে অন্যের বাড়ির জানালায় উঁকি দিয়ে দেখতো কার বর কাকে কিভাবে কিভাবে কতটা আদর করে। ও নো, কি সাংঘাতিক ব্যাপার মোহ! ভাবতে পারছো? মোহ কপাল কুঁচকে এলো বিরক্তিতে। চরম অসহ্যকর ভঙ্গিতে চিবিয়ে চিবিয়ে বলল, মিস্টার চরম অসহ্য লোক, তোমাকে সহ্য করার জন্য তুমি কি আমায় কোনো স্পেশাল অ্যাওয়ার্ড দেবে, নাকি আমার মস্তিষ্কে অকার্যকর বানিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে তা ভেজে দিব, রাতে ডিনার সাথে সার্ভ করব, কি বলো? রঙ্গন হেসে বলল। আকস্মাৎ মোহ মলিন হলো। অন্য প্রসঙ্গ ঠাললো। দাদি কল দিয়েছে, তারা ময়মনসিংহ গেছে। কোনো এক অমানুষ লাইফ সাপোর্ট আছে। আশেপাশে কান্নার রোল পড়েছে। সচরাচর আমি মানুষদের কান্না সহ্য করতে পারি না। মনের ভিতর সহানুভূতি আসে না, বরং বিরক্ত লাগছে। তবে আজ ভালো লেগেছে। আমি কল রেকর্ড করে রেখেছি, হুটহাট শুনবো। রঙন, কাজটা তোমার না? মিথ্যে বলল না সে। হুম হুম। এভাবে যদি কারো কজনের ব্যবস্থা করতে রঙ্গন, আফসোস আমি তা চাইতে পারবো না তোমার কাছে। নয়তো তারা আমায় কলঙ্কিত সন্তান বলবে। তখন নিজেও সামান্য দোষী হয়ে পড়বো। তুমি বলো, নিজের দিকে দোষ থাকলে কি অপরের দিকে আঙুল তোলা যায়? রঙ্গন চুপ থাকলো। মোহ থেমে থেমে শ্বাস ফেলল। এক জীবনে আমাদের কত আফসোস থাকে। কারো একজন মানুষ না হওয়ার আফসোস, কারো পেয়ে হাতছাড়া করার আফসোস, কারো তো আফসোসের পাহাড় জমে, কারো প্রাপ্তির ঝুলিতে সুন্দর একটা শূন্যের উপস্থিতি সবাইকে আকর্ষণ করে। আমায় অনেক দিয়েছে, তারপর নিয়েছে আর নিচ্ছেন। সবচেয়ে বড় আফসোস কি জানো রঙ্গন? আমার সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমার 15টা বছরের প্রাপ্তি। মানুষ অভিনয়ের গুণটা চমৎকার আয়ত্ত করতে পারে, একদম তাক লাগিয়ে দেওয়ার মতো। তুমি করতে পারবে না? কেন না মোহ? ধরে নিবে আমি করলে তুমি টের পাবে না, অস্বীকার করে যাবে না? আমি তো তারই সন্তান। রাতে মোহকে নিয়ে রঙ্গন ড্রাইভ করে বেরোচ্ছে। এর আগেও এখানে অনেকবার আসায় রঙ্গন বেশ ভালো মতো জায়গাটা চেনে। ড্রাইভ করে সে নির্জন একটা জায়গায় গিয়ে গাড়ি থামালো। আকাশ মেঘলা, ঝোড়ো হাওয়া বইছে। মোহ গাড়ি থেকে নেমে এলোমেলো কদমে হাঁটতে লাগলো। রঙ্গন নিজেও পিছে পিছে এলো। ঘড়িতে তখন প্রায় 12টা। মোহ টাইম দেখে মুচকে হাসলো। রঙ্গনের দিকে ঘুরে বলল, জীবনের শেষ মুহূর্ত এভাবে তোমার সাথে উপভোগ করতে চাই। রঙ্গন মাথা চুলকে হাসলো। অ্যাজ ইউ উইশ ম্যাডাম। মোহর চোখ দুটো উজ্জ্বল, তার হাসি কমে না। বেশ কিছুটা দূরত্বে একে অপরের মাঝে স্থির রেখে মোহ বলে, উইশ মি রঙ্গন, তোমাকে নিজের নামে লিখে নেওয়ার এই মুহূর্তে আমার গোটা 2 বছর সম্পন্ন হলো। মোহর কথা মতো রঙ্গন উইশ করলো, হ্যাপি সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি মোহনী। সেদিন সন্ধ্যায় মোহর এগানোর সেই এক কদমটার জন্য মোহ তারপর থেকে অস্থির হয়ে গেছিল। ক্রমে অস্থিরতা বাড়ছিল, চোখে মুখে ঝরে পড়ছিল এক বিস্তীর্ণ অন্যায়ের অনুশোচনা। নিজেকে আর সামলাতে না পেরে শেফার কাছে চলে আসিল। অবিচল গলায় বলে ওঠে, আম্মু, আব্বুকে ফোন করো, এক্ষুনি আসতে বলো। মেয়ের মনে অশান্তি সে খানিকটা আন্দাজ করে, তবে তার উৎস অজানা। মাথায় হাত বুলিয়ে শুধায়, কী হয়েছে? মোহ কোনো খনিতে ছাড়াই বলে দেয়, মা, আমি বিয়ে করতে চাই। ভীষণ রকম অবাক হয় শেফা, শক্ত গলা বলে, এসব কি মোহ, কাকে? তোমার বয়স সবে 17। বিয়ে পড়িয়ে রাখো, 18 বছর হওয়ার পর রেজিস্ট্রি হবে। মাথা ঠিক আছে? কি বলছে এসব? আম্মু, আমি তোমার কাছে প্রেম করার অনুমতি চাইছি না, আমি বিয়ে করতে চাইছি। কিন্তু কেন? প্রেম অনুভূতিটা খুব সুন্দর আম্মু। বিয়ে তার খুঁটি। বিয়ে ছাড়া কারোর সাথে জড়ালে কেবল পাপ হবে। প্রেম তখন সুখ না হয় অসুখ হয়। কে সে? শেফার থমথমে আওয়াজে মোহ গলা সামান্য কাঁপল। এবার রঙ্গনদা এখানে গিয়ে শেফার আশ্চর্য হাওয়ার মাত্রা আকাশ ছোঁয়া। মাথায় হাত রেখে বিছানায় বসে পড়ল। বাড়িতে দুজন ছেলে মেয়ে একত্রে বড় হচ্ছে, বিষয়টা তাদের মাথায় রাখা উচিত ছিল। নারী ও পুরুষ হচ্ছে চৌম্বকের মতো, একে অপরকে আকর্ষণ করবে। শেফা অনেকক্ষণ পর বলে উঠল, সম্পর্ক কতদিন হিসাব রাখিনি আম্মু, হঠাৎ বিয়ে? হালালে থাকতে চাইছি, কোনো ভুল করছো তোমরা যে জন্য এত তারা? মৌ মাথা নাড়ায়। অবিশ্বাস্যক শেফা তাকিয়ে থাকে শুধায়, কখন হলো এসব? আজ সন্ধ্যায়। মুখ খুলে বলো, তোমাকে আমি বিশ্বাস করি, জানতে চাই সবটা। আজ নিয়ন্ত্রণে হয়ে পড়েছিলাম আম্মু, চুমু খেয়ে ফেলেছি, এখন বিয়ে দাও। শেফা মেখে দেখে বলে, আমি রুমা আপাকে বিষয়টা জানাবো। রঙ্গন ছেলেটা খারাপ না, বিয়ের প্রস্তাবটা রুমা আপা একবার দিয়েছিল। তোমার সম্পর্ক আছে,
তিনি কি তা জানেন? মোহ দুদিকে মাথা নাড়ায়। আমরা নিজেরা একে অপরের কাছে কখনো স্বীকার করিনি। না বললে সম্পর্ক আছে? আছি। রঙ্গনদা জানে আমি তাকে পছন্দ করি। আমি জানি সে আমাকে পছন্দ করে। কেউ একে অপরের কাছে বিষয়টা এক্সপোজ করেনি। তবে চুমু, ওটা ভুল আম্মু। তাহলে বিয়ে? ভুলকে শুদ্ধ করার প্রচেষ্টা। শেফা দীর্ঘশ্বাস পেলে। মেয়েকে সে কখনোই বুঝতে পারে না। মেয়ে তার কাছে এত খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করে, তাও সে পড়তে পারে না। শেফা অবশেষে জানে, ঠিক আছে, আমি কথা বলবো। আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই আম্মু। বিয়ে ছেলে খেলা না। এখন যদি আমি নিজের রুমে গিয়ে কিছু একটা করে ফেলি, তবে অবশ্যই তার ছেলে খেলা হবে। মোহ, পাগল হয়ে গেছো? এখনো হইনি আম্মু, তবে বিয়েটা না হলে সত্যি সত্যি হয়ে যাব। সবটা বোঝার মতো বয়স আমার হয়েছে। শেফা বলার মতো ভাষাই পেল না। মোহকে জড়িয়ে ধরে বলল, আব্বুকে আসতে বলো, ব্যবস্থা করো। শেফা মাহফুজকে কল দেয়। মাহফুজ রিসিভ করতে বিষয়টা পজিটিভ ওয়েতে জানাই। সাথে মোহরের জেদের কথাটা বিস্তরভাবে তুলে ধরে। মাহবুব সাহেব খোলামেলা ধরনের মানুষ, তৎক্ষণাৎ ব্যবস্থা করেন। তারপর ঘটনাগুলি এত জলদি হয়ে গেছে যে রঙ্গন হতবুদ্ধি হয়ে পড়েছিল। ঠিক 12টার সময় তাকে মোহদের বাসার ঘরে সিঙ্গেল সোফাটিতে বসা অবস্থায় কবুল বলতে বলা হয়েছিল। এক নাগাড়ে বিরতিহীনভাবে 4বার কবুল বলে ফেলেছিল। রশি, জয়তুন্নাসা উপস্থিত সকলে হেসে ফেলল। এরপর মোহ কবুল করলো। প্রথম 3বার কাজীর কথা মতো। সঙ্গে বলল, তোমাকে আমি স্বামী হিসাবে কবুল করলাম। তোমাকে আমি অনুভূতি হিসাবে কবুল করলাম। তোমাকে আমি অর্ধাঙ্গ হিসাবে কবুল করলাম। এরপর মুচকি এসে রঙ্গনের দিকে তাকালো। তার চোখ দুটো মোহতে স্থির। মোহ অন্যমনস্কভাবে আরও একবার বলল, নিজস্বতা তোমাকে আমি কবুল করে নিলাম। 2 বছর আগে সেই ঘটনাটি ভাবতে মোহ চনমনে হয়ে উঠল। বৃষ্টি নামবে নামবে। মোহ দৌড়াতে দৌড়াতে ব্রিজের উপর চলে এলো। রঙ্গন হাসি মুখে প্রিয় স্ত্রীকে দেখছে। হুট করে তার মাথায় আসে মোহর গায়ে বৃষ্টি সয় না, খুব অসুস্থ হয়ে পড়ে। সেবার রাগ করে বৃষ্টিতে ভিজছিল। এরপর তাকে সামলাতে সামলাতে পুরো সপ্তাহ রঙ্গন নাওয়া খাওয়া হারাম হয়ে গেছিল। রঙ্গন ডাকলো, মোহ, বৃষ্টি নামবে, চলো ফিরে যাই। মোহ পেছালো না, সোজা রাস্তায় হাসি মুখে এগোতে লাগলো। আশেপাশে কোনো ছাউনি নেই। হঠাৎ বৃষ্টি এসে পড়লে এখন ভেজা ছাড়া উপায় থাকবে না। তার উপর আকাশ খারাপ, বৃষ্টির সম্ভাবনা শতভাগ। এটা চাইছে কি? মোহ এগিয়ে গিয়ে ব্রিজে হেলান দিয়ে দাঁড়ালো। গলা আওয়াজ উঁচুতে তুলে রঙ্গনকে বলল, আমার ভালো লাগছে না রঙ্গন। বৃষ্টি নামবে তো নামুক, ভিজে যাবে গা, যাক। জ্বর আসবে, আসুক। মনের কথা, মাথা খারাপ হবে, হোক। সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি নেই। হুট করে বড় বড় ফোঁটার বৃষ্টি একটা একটা করে ধরে স্পর্শ করতে লাগলো। মোহর ভালো লাগার অনুভূতি নামক প্রজাপতিগুলো বাতাসে ডানা ঝাপটাচ্ছে। আওয়াজ হচ্ছে জোরদার। ব্রিজের রেলিংয়ে কোমর ঠেপিয়ে মাথা হেলে দিলে পেছে সরে রেখে দুপাশে সাপোর্ট হিসেবে। মুহূর্তে বৃষ্টিতে একদম সয় না। রঙ্গন এগিয়ে গেল, জ্যাকেটটা খুলে মাথার উপর দিয়ে ধরে একদম মোহর উপর ঝুঁকে পড়ল। মুখে বৃষ্টির ছিটে ফোটা আসা বন্ধ হলো। মোহ মুখোমুখি প্রিয় পুরুষের অস্তিত্ব অনুভব করে চোখ খুলল না। ওভাবেই বলে, কি, তোমাকে একটু ছুঁয়ে দিই? খেয়াল করে দেখো, তোমার একটা হাত আমার কোমরে ছুঁয়েছে রঙ্গন। বুঝতে পারছো না তুমি? এভাবে না, অন্যভাবে। কোনভাবে? গভীরভাবে, বাজেভাবে। রঙ্গন, কি আবেগপ্রবণ ডাক! রঙ্গন আর কিছু বলল না, কিচ্ছুটা না। এক হাতে জ্যাকেট সামলিয়ে অন্য হাতে মোহরের কোমর আরও দৃঢ় করে নিজের সাথে মিশিয়ে নিল। ঠোঁটের খুব কাছে ঠোঁট রেখে বলল, আশিকি স্টাইল হয়ে যাক। দীর্ঘ সময়ে আশ্লেষ শেষ হয়ে মোহ থমকায়। চোখ তুলে রঙ্গনের মুখের দিকে তাকায়। বৃষ্টি ফোঁটা রঙ্গনের সমগ্র মুখে। চোখ তার বন্ধ। মোহ হাতের তর্জনী দিয়ে রঙ্গনের কপালে নাক হয়ে ঠোঁট ছুঁয়ে বলে, এত ভালোবাসা না রঙ্গন, এত ভালোবাসা ভালো না। চরম ঠান্ডায় মোহর গলার আওয়াজ বসে গেছে। একটা বার বলতে গেলে 3বার হাঁচি দিচ্ছে। ওদিকে আওয়াজ হচ্ছে ভেঙে ভেঙে। রঙ্গন সেই তখন থেকে চোখ কটমট করে বলছে, চোখ যেন বলছে, তোকে আজ খাচ্ছি দাঁড়া। মুখ খাটের উপর আয়েসি ভঙ্গিতে বসে কোলের উপর টিস্যু বক্স নাক টেনে টেনে বলল, সব বৃষ্টির দোষ। ভাঙা ভাঙা কথা বলতে বলতে আবার হাঁচি। পাশ থেকে টিস্যু নিয়ে নাক মুছতে মুছতে বলল, ওভাবে তাকাও কেন? রঙ্গন সামনের সোফাটিতে ঠিক করে বসলো। রাগী দৃষ্টিতে তাকে বলল, বৃষ্টি থামে নেই, কিন্তু এখন আরেকটু ভিজবো। কথাগুলো মোহর কানে এসে বিঁধল অন্যরকমভাবে। বৃষ্টি থামেনি। বৃষ্টি বিলাস না, আয়, আজ তোর জন্মের স্বাদ মেটাবো। মোহ আরেকবার হাসি দিয়ে বলল, কিউ, ভিজবো? সিরিয়াসলি মোহ? ইয়েস। রঙ্গন অতিষ্ঠ হয়ে বলল, তোমার এই তুলতুলে সাদা গাল দুটোতে আমার হাতের কাজ শুরু হওয়ার আগে মেডিসিনগুলো চুপচাপ গিলে ঘুম দাও। মোহ সরু চোখে তাকায়। রঙ্গন এসে মেডিসিনগুলো মোহর হাতে ধরিয়ে দেয়। গ্লাসে পানি ভরে সেটা এগিয়ে দিয়ে বলে, ড্রিঙ্ক ইট। মোহ মুখ বানিয়ে ভারী ঢং করে বলে, রঙ্গন জান, শোনো না, লাভ নেই, গেল। আরও একটা কথাই তো বলি, শোনো। সে ফার্স্ট, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, রাইট? তুমি আমার অর্ধাঙ্গ। রঙ্গন বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো। এরপর?
তো তুমি আমার সুখ দুঃখ শান্তি অশান্তি জ্বালাপোড়া সব, তাই না? রঙ্গন চোখ ছোট করে বলল, এক্স্যাক্টলি কী বলতে চাইছে বলো তো? তোমাকে দিয়ে বিশ্বাস নেই। মোহ দাঁত কেলিয়ে বলল, ওষুধগুলো অনেক বড় বড়। আসো রঙ্গন, আমরা ভাগাভাগি করে খাই। রঙ্গনের চোয়াল ঝুলে পড়ার অতিক্রম। সে পাল্টা কিছু বলতে গেলে মোহ বলে উঠলে, সুখ দুঃখ ভাগাভাগি করতে পারলে ওষুধও পারবো। আসো বর, কাছে এসো। রঙ্গন ধমক দিয়ে নিজেকে আটকে ফেললো। ফুঁসতে ফুঁসতে বলল, আমার এখন নম্বর ফ্লোরে আছি সোনা? ফোর্থ ফ্লোরে। এখন বারান্দা থেকে যদি তোমার এই ছোট্ট শরীরটাকে আমি ফেলে দিই, তোমার ভালো লাগবে, তাই না? উহ রঙ্গন, এমন করো কেন? খাও। মোহ চোখ মুখ কুচকে ওষুধ গিলল। কোচকেলাতে অবস্থায় বলল, কিসমি। জি না, আপনি ঘুমাবেন। খারাপ লোক, জানি। অভিশাপ দিকে ওটা। রঙ্গন আর চোখে তাকালো। মোহ বলল, অসহ্য পুরুষ, শোনো, তুমি বউ পাবে না। এটাকে সামলাতে পারি না। আবার আরেকটা। আওয়াজ বড্ড নিচু ছিল। মোহ আবছা আবছা শুনল। বিয়ের পরিষ্কার করার প্রয়োজনার্থে বলে উঠল, কি বললে? ঘুমাও। মোহার কিছু না বলে শুয়ে পড়ল। রঙ্গন নিজের রুমে গেল। ল্যাপটপ বের করে ওখানে বসে কাজ করতে লাগলো। ভোর হতে আরও 3 ঘন্টা বাকি। এই 3 ঘন্টা কাজ করে রুমে গিয়ে ঘুমাবে। মোহর ঠান্ডা সাথে সাথে জ্বর আসছিল। ওষুধের জোরে জ্বরটা নেমে গেলেও ঠান্ডা এত সহজে নামলো না। সারাদিন তাই রুমবন্দি হয়ে থাকলো। সন্ধ্যা অবধি ঘুমিয়ে কাটিয়েছে। এরপর আর রুমে মন টেকে না। রঙ্গনের কাছে চলে এলো। সারাক্ষণ রঙ্গনের আগে পিছে ঘুরে রঙ্গনকে জ্বালাতে লাগলো। বেচারা লোকটা, সে বউ পেয়েছে এমন। হুট করে তার রোড সাইডে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার লোভ জাগলো। রঙ্গন তা বলার সে অদ্ভুত ভঙ্গিমায় তাকালো, যেন মহা অন্যায় আবদার করে ফেলেছে মোহ। রঙ্গনে একটাই কথা, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আইসক্রিম খায়, তার উপর বৃষ্টিতে ভিজিয়ে লাগিয়ে দিয়ে নিয়েছে সর্দি। মোহ যুক্তি ছুড়ে দেয়, দেখো মশাই, ঠান্ডা লাগা অবস্থায় ঠান্ডা জাতীয় খাবার খেলে ঠান্ডা ঠান্ডাই কাটাকাটি হবে, বুঝেছো? বোঝনি? আমাকে আইসক্রিম খাওয়াও, তাহলে বুঝবা। রঙ্গন চোখ কটমট করে তাকায়, সেই সঙ্গে হতাশায়। মেয়েটা কম জ্বালায় না তাকে। এত জ্বালানো তার খারাপ লাগে না। একমাত্র বউ তার। বায়নাগুলো পূরণ না করলে কেমন দেখায় না? আইসক্রিম পার্লারে নিয়ে যেতে রাজি হলো। কল্পরাজ্যের টঙ্গী রাজকন্যা মোহনীর ইচ্ছে হচ্ছে রাস্তার ধারে আইসক্রিম খাওয়া। অগত্যা রঙ্গন হাস্যচোখ শ্বাস ফেলে বলে, তৈরি হয়ে নাও। এতে যদি ঠান্ডা না কমে উল্টো বাড়ে, তোমাকে আমি বাড়ি গিয়ে সারা রাত সাত নড়ায় চোবাবো। মো হে করে হেসে বলল, সাঁতার পারি না গো বাবুর আব্বু। রঙ্গন হতবিম্বল নেত্রে তাকিয়ে বলে, কার আব্বু? তোমার? আমার? তা কবে ডাউনলোড হলো? কিছু একটা করো। আই প্রমিস 10 মাসের মাথায় এনে দিব। রঙ্গন মেটার ইলজিক্যাল কথাবার্তা উপভোগ করে খুব। যেহেতু জবাব দিতে পারে না, তাই চুপচাপ মোহ যা বলে বিনা বাক্যে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। রাস্তার ধারে আইসক্রিম খাচ্ছিল। রঙ্গন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়া দিচ্ছিল। দুটো ছেলেকে খেয়াল করলো। মোহর দিকে ভুলভালভাবে দুবার তাকিয়েছে। রঙ্গন জিনিসটা মোটেও পছন্দ হলো না। তবু চুপ করে রইল। কিন্তু একইভাবে তৃতীয়বার যখন এদিকটায় চোখ ফেললো, প্যাকেটে হাত গুজে রঙ্গন এগিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ায়। ছেলে দুটো রঙ্গনকে দেখে অপ্রস্তুত হাসে। রঙ্গন নিজেও হাসে। হাসতে হাসতে বলে, রিজার্ভ জিনিস, চোখে যেন আর না পড়ে। হাসি দেওয়ার সাথে সাথে হুমকিটা ছেলে দুটোর গায়ে লাগে। তাদের চোখ ছোট ছোট হয়ে আসে। কেউ এভাবে কিভাবে বলতে পারে? বড়জোর জানার পরেও এটা তার ওয়াইফ। হুমকিটা গায়ে খুব করে লাগলো। এক কদম এগিয়ে গিয়ে ওদের একজন রঙ্গনের মুখোমুখি হলো। কেউ হাসি ছাড়ছে না ঠোঁট থেকে। ছেলেটা মুচকে এসে বলল, কী করবা? রঙ্গন ছেলেটা কলার ঠিক করতে করতে বলল, দুনিয়া দেখার অবস্থায় রাখবো না। পাওয়ার? বাপের টাকা ছাড়াই নিজেরে বানাইছি। ক্ষমতার জোর বুঝে নেই। তোদের উড়াইয়ে দিতে 2 মিনিটও লাগবে না। রঙ্গনের ভাষার সাথে সাথে গলার টোন পরিবর্তন হলো। ছেলে দুটো খানিকটা ভরকে গেল। সামান্য কেঁপে প্রস্থান করলো। রঙ্গন আবারও ফিরে গেল মোহর কাছে। মোহ আইসক্রিম শেষ হতে না হতে 1 কাপ চাও নিয়েছে। চায়ের চুমুক দিয়ে বলল, এত হেসে হেসে কথা বলার কি আছে? চেনা কেউ? রঙ্গনের হাসি এখনও কমেনি। মোহর গালে তর্জনী স্লাইড করতে করতে খুব চেনা। রঙ্গন, তুমি ওদের শাসিয়েছিলে কেন? আমি বিষয়টা খেয়াল করছি। খেয়াল করেছ? হুম। কি বলেছি তা খেয়াল করনি? বললে কি আর তোমাকে জিজ্ঞাসা করতাম? রঙ্গনের হাসি নিভে যায়। শক্ত গলায় বলে, এত সুন্দর হতে কে বলেছে তোমাকে? আমি কজনকে আর শাসাবো? মুখ হাসি চেপে রাখার তাগিদে এদিক ওদিক তাকায়। রঙ্গন হতাশ হয়। মেয়েটা সব কিছুতে মজা করে, তাই আফসোস করে বলে, মোহিনী, তোমার গায়ের আবরণী হিসাবে যদি থাকতে পারতাম তবে কি হতো? শুভাঙ্গী মোহর গায়ের পোশাকে সজ্জিত শ্যামপুরুষ, তাকে সব কিছু থেকে হেফাজত রাখতে পারতাম। মোহ হাসে। তার চোখ হাসে। এরকম আরও অসংখ্য মুহূর্ত তারা কাটিয়েছে। পুরো 3টে দিন স্বপ্নের চেয়েও সুন্দর। মো বাড়ি ফিরে গুনে গুনে 3 দিন পর। এই 3 দিন সে রঙ্গনকে আরও নতুনভাবে জেনেছে। ছেলেটা মাত্রাতিরিক্ত অধিকার সূচক বই কি। বাড়ি ফেরার পর সন্ধ্যায় বাগানের পেছনের দিকটায় মোর সাথে সরাসরি মাহবুব সাহেবের দেখা হয়ে গেল। মোহ এড়িয়ে যাওয়া তাগিদে প্রস্থান ঘটাতে চাইল। মাহবুব সাহেব আটকাতে চাইলেন। একবার এক্সপ্লেন করতেই চাইলেন। কিন্তু কি এক্সপ্লেন করবেন? তিনি অবশ্যই ভুল করছেন। মেয়েটার মুখোমুখি হওয়া
তার জন্য খুবই দুঃসহ। মোহ কথা না বলে তার সাথে আজও তাই হলো। মাহবুব সাহেব এক দৃষ্টিতে মেয়ের প্রস্থানের দিকে তাকিয়ে রইলেন। মোহ ছলছল করছে আর মোহ ঠিক সেখানেই থেমে গেল। পিছে ঘুরল না, সামান্য হেসে আবারও চলে গেল। মাহবুব সাহেব অস্থিরতায় ভুগছেন। রাতে লাইব্রেরি রুমে বসে আবার ডায়েরিতে লিখতে লাগলেন। অনেক অনেক কথা লিখেছেন। তারপরে সেখানেই ঘুমিয়ে পড়লেন। কতগুলো দিন পর ঘুমাতে পারছেন। নাফসিন মোহর ফেরার পর থেকে ননস্টপ কাঁদেই যাচ্ছেন। তার আপা তার সাথে কথা বলে না। তার নূর তার সাথে খেলে না। তার বাবা তার সাথে আগের মতো খুনসুটি করে না। তার রুটিন মাফিক লাইফটার মাঝে হুটহাট পাওয়ার পরিবর্তনগুলি সে ধরতে পারছে না। আর এই পরিবর্তনগুলো ভীষণ রকমের জঘন্য। তার ভালো লাগছে না। মোহ নিজের রুমে এসে হুট করে অস্বস্তিতে পড়ে গেল। কেমন যেন লাগছে। একটু আগে নিজেকে যেমনটা মুক্ত আকাশের পাখির মতো লাগছিল, এখন ঠিক তেমনটাই খাঁচাবন্দি লাগছে। সে ঘুমানোর চেষ্টা করলো, অথচ ঘুম পাচ্ছে না। নিঃশ্বাসের বেগ বাড়ছে, কান্না কান্না পাচ্ছে। নিজের মনকে বারবার সান্ত্বনার বাণী শোনাচ্ছে। মোহ, ইউ আর আ স্ট্রং লেডি, ডোন্ট ক্রাই। মোহ কল দেয় রঙ্গনকে। রঙ্গন রিসিভ করতে মোহ বলে, ঘুম পাড়িয়ে দাও। মোহ ছেলে মানুষের কথা শুনে রঙ্গন হাসে কীভাবে। মোহ গাল ফুলিয়ে বলে, জানি না। রঙ্গন নরম গলায় বলে, মন খারাপ? বুঝতে পারছি না। আমি বোঝার চেষ্টা করব, করো। আচ্ছা। শ্বাস নিতে সমস্যা হচ্ছে। বুকে ব্যথা করছে। কাউকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে? কোনো কারণ ছাড়াই? হ্যাঁ। শ্বাসের ঘনত্ব বাড়ছে? হ্যাঁ। অবাধ্য হতে ইচ্ছে করছে? হয়তো। বুঝলাম। কি বুঝলে রঙ্গন? তোমার একটা রঙ্গন চাই, নিজের সাথে মিশিয়ে নেওয়ার জন্য, সব ব্যথাগুলো শুষে দেওয়ার জন্য। রাতে খাবার সেরে সবাই নিজেদের রুমে যাওয়ার পর নাফসিন মোহর রুমে এলো। সে ফোপাচ্ছে। মোহ কপাল কুঁচকে তাকালো। বাচ্চাটাকে সে এর আগে কাঁদতে দেখেনি। মোহ তবুও কিছু বলল না। একটা বই বের করে তাতে মুখ ডোবালো। নাফসিন এগিয়ে এসে বলল, আপা আমাকে জিজ্ঞাসা করো কেন কাঁদছি। মোহ জিজ্ঞাসা করে না, কপাল কুঁচকে তাকিয়ে থাকে কেবল। কিছুক্ষণ অপেক্ষা করে মোহ নিজ থেকে বলা শুরু করে, তুমি এতদিন কই ছিলে? আপা, আমি তোমাকে খুব মিস করি। মোহ জিজ্ঞাসা করে, মিস করছো? হুম। কেন? জানি না। কেন জানো না? তাও জানি না। জানো কি, তোমাকে মিস করছি। মোহ প্রলম্বিত শ্বাস ফেলে জানায়, ভালো কথা। এত কান্নার কেছে, কাঁদছো কেন? জানি না। তুমি সিসকাদো নেই? নাক টানে নাফসিন জবাব দেয়, না। তবে তবে আপা, আমাকে ভালোবাসো তুমি? মোহ কিছুক্ষণ তাকিয়ে থাকে। নরম গলায় শুধু ভালোবাসার অর্থ কী? জানি না। সবাই যা বলে তাই। ভালোবাসা মানে কি বোঝো নাফসিন? নাফসিন তাকিয়ে থাকে। মোহ তাড়া দেয়, বলো। নাফসিন না ভেবে পরমুহূর্তে বলে, আদর বুঝি। আম্মু, আব্বু, নূর, দাদুন, মেজো ভাইয়া, রাশিপু, রফিক চাচু, আরও অনেকেই আমাকে আদর করে, কারণ তারা আমাকে ভালোবাসে। তুমি আমাকে কেন ভালোবাসো না? তোমাকে ভালোবাসার মানুষের তো অভাব নেই, তাই না? হুম। তবে আমারটা না পেলে খুব একটা সমস্যা হবে না। নাফসিন টেনে টেনে বলে, নারা, আমার তোমার ভালোবাসা লাগবে। কেন লাগবে জানি না। জানো না? হুম। আচ্ছা, খোঁজ লাগাও। জানার পর আমাকে জানিও, তখন ভালোবাসবো। নাফসিন অসহায় চোখে তাকায়। এখন কোত্থেকে জানবে? নুরসিনকে জিজ্ঞাসা করলে হাজারটা প্রশ্ন করবে। তারপর মোহর কথা জানতে পারলে বকে দিবে। মা এসব বলবে না। দাদুনকে জিজ্ঞাসা করাই যায়। এক নিমিষে নাফসিনের মহিল চেহারা উজ্জ্বল হাসে। দৌড়ে জয়নাতুন্নেসার কাছে যায়। জয়নাতুন্নেসা পান চিবাচ্ছেন। নাফসিনকে দেখে আর চোখে তাকে সুদান, কি? নাফসিন দাঁত কেলিয়ে হাসে। দাদুন, ভালোবাসা কি? আশ্চর্য ভঙ্গিতে জয়তুন্নেসা জানার তাগিদে দেখেন। হঠাৎ কেন? হুম, বলো না। কঠিন শব্দ, বড় হইলে একাই বুঝবা। এখন বোঝাও। বুঝবা না কইলাম? বুঝবো, তুমি বোঝাও। জয়তুন্নেসা সন্দেহবাতিক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। অবশেষে নাতির অত জোরে বলতে লাগলেন, ভালোবাসা হইল ভালো লাগা, ভালো থাকার সমন্বয়। আমরা কিছু মানুষকে পছন্দ করি, তাদেরকে আমাদের ভালো লাগে। আবার কিছু মানুষের কাছে আমরা ভালো থাকি। সবার কাছে দুইটা জিনিস পাওয়া যায় না। যাদের কাছে পাওয়া যায় আমরা তাদের ভালোবেসে, বুঝেছ? ওকে। নাফসিন একটু বলে ফের ছুটল মোহরের ঘরে। জয়তুন্নেসা দৃষ্টি স্থির রেখে স্বীয় কর্মে মত্ত হন। মোহ বইয়ে ডুবছিল। এমন টাইমে নাফসিন আবার আসে। এতক্ষণে দাদুর বলা প্রতিটি কথা আওড়াতে আওড়াতে আসছিল, প্রায় মুখস্থ করা। মোহ সামনে এসে উগলাবো তাই হিসাবে এগিয়ে গেল। মোহ মুখোমুখি দাঁড়িয়ে হুবহু একই বাক্য রিপিট করলো। দাড়ি কমাটাও বাদ পড়েনি। মোহ চোখ মুখ শক্ত করে বলল, কার কাছে গিয়ে এই মুখস্থ বিদ্যাটা কাজ করলে? নাফসিন হেসে হেসে দাদুনের নাম নেয়। মোহ শুধায়, সমন্বয়ের অর্থ কী? নাফসিন জানে না এর অর্থ। মোহ নেক্সট কোশ্চেন করে, ভালো থাকা কি? এর উত্তর নাফসিনের জানা। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর, আমি জানি, কিন্তু এক্সপ্লেন করতে পারছি না। করতে হবে, চেষ্টা করো। দরকার সব পেয়ে যাও। দরকার কি? যা লাগবে। কি লাগবে নাফসিন? ভালোবাসা লাগবে। পাচ্ছ? পাচ্ছি। যদি সব পেয়ে যাও তবে আমাকে কি দরকার? জবাবে নাফসিনে মাথা আউলিয়ে হয়ে গেছে। তার মস্তিষ্কে এত বড় বড় কথা ধরছে না। মোহর দিকে সে চোখ
পিটপিটে তাকায়। মোহ শান্ত স্বরে বলে, তোমার দাদুনের দেওয়া ভালোবাসার সংজ্ঞাটা রিপিট করো বলতো। নাফসিন পুরোটা আবার বলে। মোহ শুনে ধীরে সুস্থে বলো, তোমার মুখস্থবিদ্যা ভালো, গো হেড। নাফসিন চুপ হয়ে আছে। মোহ একটা ডাউট শুধায়, দাদুনের মতো ভালোবাসা হচ্ছে ভালো লাগা আর ভালো থাকার কম্বিনেশন, এতে তুমি একমত? না বুঝে নাফসিন ইতিবাচক ভঙ্গিতে মাথা উপর নিচ করে। মোহ তাতে বলে, আমার কাছে তুমি ভালো থাকছো না, আমাকে ভালো লাগার মতো কোনো কারণ নেই। ভালোবাসা তবে কেন বললে? নাফসিন জানে না। তার মুখ মলিন হলো, কান্না পেল। ঠোঁট ফোপাতে ফোপাতে বলল, মোহ ওর কোঁকড়ানো চুলগুলো এলোমেলো করে বলল, তুমি খুব আদুরে, কিন্তু আমার তোমাকে আদর করতে ইচ্ছে করে না। খুব সেলফিশ আমি। তুমি না চাইতেও ভাগ বসেছ। আই এম সরি, আই কান্ট লাভ ইউ। ঠোঁট উল্টিয়ে নাফসিন বলে, কি করছি আপা? মো বইটা সাইডে রেখে টেবিলের উপর রেখে চোখের চশমাটা খুলতে খুলতে বলে, বাবা মায়ের ভুলের শাস্তিটা তাদের জন্য কম পড়ে গেল, বাচ্চাদের উপর এসে পড়লো। তুমি বাচ্চা মানুষ, মিশে মায়ে জড়িও না। রাত হয়েছে, রুমে যাও, গিয়ে ঘুমাও। প্রথমে নরম বলল, শেষে মোহর গলা শক্ত হয়ে গেল। নাফসিন রুম থেকে চলে এলো। মোহ শটাং হয়ে বিছানায় শুয়ে পড়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ফিসফিসে বলে ওঠে, বাবা মায়ের ভুলের শাস্তিটা তাদের জন্য কম পড়ে গেল, বাচ্চাদের উপর এসে পড়ে। তুমি কিছু করনি নাফসিন? আবার না করেও অনেক কিছু করেছো। তোমার বাবা মায়ের অসহায় চেহারা দেখে মজা পাচ্ছি, দেখতে থাকে। আর হ্যাঁ, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু নয়। তারা মরে গেলেও আমি তোমায় আপন করতে পারবো না নাফসিন। আই কান্ট লাভ ইউ, সরি। সকালের দিকে ব্যালকনিতে দাঁড়িয়ে রঙ্গন আর মোহ একে অপরের সাথে কথা বলছে। রঙ্গন মোহকে আশ্বাস দিয়ে বলছে, সব ঠিক হয়ে যাবে। মোহ সেই এক কথা, ধৈর্য বরাবরই নেই। রঙ্গন অসহায় চোখে তাকিয়ে বলে, হুট করে কীভাবে কী করব? তুমি খোঁজ লাগাও, তাতে হবে। লাগিয়েছি, বর্তমান সব কথাই জানতে পেরেছি, কিন্তু অতীতটা জানা জানি কেন জানা জানি? কীভাবে খোঁজ লাগিয়েছ? অধৈর্য হও না। একাদশ বারের মতো মোহ আবারও বলে, ধৈর্যটা তো আমার নেই রঙ্গন। অবশেষে রঙ্গন বলে, আমি তো আছি, তুমি থাকতে থাকলেই চলছে না রঙ্গন। সে কেন আরেকটা বিয়ে করলো? কেন লুকিয়ে রাখলো? আমার আব্বু তো এমন ছিল না, সে কেন পাল্টালো? এসব প্রশ্নের উত্তর আমার চাই। আমি স্বস্তি পাচ্ছি না। বুঝতে পারছো না কেন? বুঝতে পারছি, পারছো, তবে উত্তর এনে দিচ্ছ না কেন? মোহর কণ্ঠে প্রচণ্ড রকমের অধৈর্য, উগ্রতা, আর সব কিছু ছাপিয়ে রয়েছে অসত্য। রঙ্গনে খুব মায়ালো। বলতে গেল, উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি তোমায় বলতে পারবো না। তুমি বিশ্বাস হারাবে কেবল ওই এক পুরুষের উপর থেকে নয়, সকল পুরুষ জাতির উপর থেকে। বিশ্বাস করো লক্ষ্মীটি, রঙ্গন তোমার অবিশ্বাস্য দৃষ্টিকে খুব ভয় পায়। রঙ্গন পরক্ষণে মনে হলো, বিয়ে করে সে মোহকে নিয়ে অনেক দূরে চলে যাবে, এখানে আর আনবে না। মোহ সহ্য করতে পারবে না এসব, যতই শক্ত সে দেখাক না কেন। মোহ নড়ে পড়ে, বড়ই নাজুক। মোহর অনুভূতি উচ্চ শৃঙ্গের চূড়ার ময়। মোহ ক্ষণিকের তাতে প্রেমের অবক্ষয়। মোহর অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রঙ্গন তা দেখে বলে, এ বাড়িতে এসো মোহ, নাকি আমি আসবো? আসছি। মোহ পিছে ঘোরার আগে তার দাদির চিৎকার শুনতে পায়। চোখ মুখ কুঁচকে আসে। পর মুহূর্তে সেই চিৎকারের ব্যাখ্যাটা পেয়ে যায়। অবিশ্বাস্য চোখে রুমের খোলা দরজা দিয়ে ভেসে আসা আওয়াজটা অনুসরণ করে তাকায়। এদিকে কিছু না দেখে গেলে রঙ্গনের পানে তাকায়। আওয়াজটা রঙ্গন শুনে মোহর আগে বুঝে উঠেছে। তৎক্ষণাৎ ছুট দিয়েছে, জলদি বাড়িতে চলে আসে। মোহ পৃথিবীর তৃতীয়বারের মতো কেঁপে উঠল। প্রথমবার যখন মায়ের লাশ তার সামনে রাখা হলো, দ্বিতীয়বার যখন অন্দরে সৎ মায়ের পা পড়ল, তৃতীয়বার যখন সে পুরো দস্তরভাবে এতিম হলো। মোহর পা ভেঙে পড়ল, ওখানটায় বসে পড়ল। এলোমেলো বাতাসের শোকে তুলে মোহ তাল মিলিয়ে শুধিয়ে উঠছিল, আমার অনেক প্রশ্ন ছিল, উত্তর না দিয়ে যেও না, যেও না। পুরো বাড়ি শুনশান। এর মাঝ থেকে শোনা যাচ্ছে জয়তুন্নেসার চিৎকার। তিনি না থেমে বলেই যাচ্ছেন একাধারে, আব্বা আমারে কোলে ফিরে আয়া, আল্লাহ আমার হায়াত তোরে দিয়ে দেখ। কলোনির মানুষ জড়ো হয়ে চুপচাপ দাঁড়িয়েছে। ডাক্তার ডাকা হয়েছিল, আর সে মাহবুব সাহেবকে মৃত ঘোষণা করে দিয়েছেন। মৃত্যু হয়েছে ভোর রাতে, দিকটা ঘুমন্ত অবস্থায়, শরীরটা নিথর হয়ে পড়েছিল। নাজমা, সেও স্বামীর একপাশে দাঁড়িয়ে কেবল তাকে দেখে যাচ্ছে। সে চোখে হাহাকার নেই, আফসোস নেই, কান্নাও শুকনো আসছে না। সে দু চোখ ভরে শেষ দেখাটা দেখে নিচ্ছে। নাফসিন নুরসিনের সাথে রুমে রেখে এসেছে, বেরোতে মানা করছে। নিচতলায় ভাড়াটিয়া দুটো মেয়ে নাফসিন নুরসিনের সাথে বসে আছে। নুরসিন বুঝতে পারার সাথে সাথে মেয়ে দুটোকে নাফসিনের খেয়াল রাখতে বলে মাহবুব সাহেব রুমে চলে এলো। প্রিয় বাবাকে এভাবে পড়ে থাকতে দেখে অবাক হলো। বোঝার বয়স তার, কান্না পেল খুব। বাবাকে উঠতে বলার তাগিদে দিতে ইচ্ছে করলো, তবুও বাবার কাছে গেল না। মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। নাজমা ওর দিকে তাকাতে ও ঠোঁট উল্টে ফোঁপাতে লাগলো। নাজমা মলিন চোখে তাকিয়ে বলল, আসতে বারণ করেছিলাম না? নসীন ঝাপটে ধরল নাজমাকে, বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা। নাজমা সহজ উত্তর দেয়, কিচ্ছু হয়নি।
সবাই সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেগুলো নুসরিনের কানে লাগছে না। সে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। নাজমা মাহফুজ সাহেবকে দেখছে, এক হাতে নুসরিনের মাথায় হাত বুলে দিচ্ছে, মুখ দিয়ে ক্রমাগত উচ্চারণ করে যাচ্ছে মুখস্থ কিছু। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এতদিন কেবল নিজেকে বলেছিল, আজ মেয়েকে বলল কিচ্ছু হয়নি। আসলে কি কিচ্ছু হয়নি? নুসরিনের কান্না আস্তে ধীরে থামে, হেঁচকে উঠে যায়। বয়স সবে 11, আর এতে মেয়েটা অনেক কিছু বুঝে ফেলেছে। বাবার জন্য এতদিনের ভালোবাসা কান্নার রূপে বেরিয়ে আসার পরই চাপা রাগটা তা দমিয়ে ফেলল। পুরোদমে নিজেকে শান্ত করে নাজমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। কলোনির মানুষের কত কথা বলছে। মাসখানেকের ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু। পরের পক্ষের স্ত্রী বিধবা হওয়াতে চোখের জল ফেলছে না। মেয়েও খানিকটা কেঁদে শান্ত হয়ে গেল। বড় মেয়েটা বাবার লাশ অবধি দেখতে এলো না। এদিকে রুষা রুমা হতবিম্বল হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি প্রতিকূল। আত্মীয় স্বজন বলতে যারা ছিল দুপুরের আগে চলে এলো সবাই। রঙ্গন এত মানুষকে পাশ কাটিয়ে সোজা মোহরের দরজায় ঢোকে। মোহ বারান্দায় মেঝেতে বসে আছে, হাঁটু দুটো বুকের সাথে ঠেকানো, মাথাটা হেলে দেওয়ালে, চোখ দিয়ে জল গড়িয়ে শুকিয়ে গেছে। কার্নিশ শুকাতে তাই স্পষ্ট। মোহকে এতটা স্থির থাকতে দেখে রঙ্গন স্তব্ধ বনে গেল। এলোমেলো পায়ে মোহর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। মোহর চোখ গেল রঙ্গনের দিকে, কিছু বলল না। রঙ্গন মোহর গালে হাত রাখলো। ভরসার হাতটা পেয়ে মোহ বলে উঠল, সবাই বেইমান, সব স্বার্থপর। মানুষ হয়ে জন্মে এখন নিজের প্রতি ঘেন্না। রঙ্গন অসহায় চোখে তাকিয়ে রইল। মোহ রঙ্গনের হাতটা মাথা থেকে সরিয়ে ফেলল। রঙ্গন, আমার কান্না করা উচিত তাই না? আশ্চর্য, আমার কান্না পাচ্ছে না। তবে কি? মোহর অন্তর পুড়েছে। শোনা যায় কষ্টের আগুন ভেতর স্পর্শ করে ফেললে যন্ত্রণা আর গা ছোঁয়ার না। রঙ্গন চুপচাপ নিজেকে দিকে তাকিয়ে থাকতে থেকে মোহ এগিয়ে গেল। কণ্ঠে এক রাত যন্ত্রণার বলে, রঙ্গন, আমায় একটু জড়িয়ে ধরো। আজ থেকে সত্যিকার অর্থে তুমি ছাড়া আমার কেউ রইল না। রঙ্গন দূরত্ব মেটালো, মোহকে বুকের সাথে চেপে ধরল। চলো, আঙ্কেলকে দেখে আসবে। মোহ অবিচল জবাব, না। কেন? স্বার্থপরদের মুখ দেখা পাপ? মোহ, এটা শেষ দেখা? শেষ দেখা, প্রথম দেখা বলে কিছু হয় না রঙ্গন। মন থেকে উঠে গেলে ওই দিনটা অপর মানুষটার জন্য আমাদের জীবন শেষ হয়ে যায়। রঙ্গন আরও কিছু বলতে গেলে মোহ রঙ্গনকে ছেড়ে সরে এলো। অসম্ভব শক্ত নারীটি রঙ্গনের চোখে চোখ রেখে বলল, আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তুমি যাও। মোহ, ওদিকটা সামলাও। রঙ্গন বুঝতে পারছে মোহ প্রিভিসি চাচ্ছে। কিছু কিছু মানুষের নিজের দুর্বলতার সজ্ঞানে কাউকে দেখাতে চায় না। মোহর ভেতর কেমন লাগছে রঙ্গন তা রিলেট করতে পারছে। মোহকে তবুও আরেকবার বলল, চলো, বাবাকে দেখে আসবে। আমার কোনো বাবা নেই। মোহ কাট জবাব। রঙ্গন ফোন বের করে রুমাকে কল দিয়ে বলল, রুমটা খালি করো মা, সবাইকে ড্রয়িং রুমে নিয়ে যাও। তারপর মোহকে প্রায় টেনে দাঁড় করলো। হাতটা নিজের হাতে ভাঁজ রেখে বলল, কেবল 5 মিনিট। রঙ্গন, আমার ইচ্ছে করছে না, তবুও চলো। রঙ্গন মোহর হাত ধরে এগোতে লাগলো। হাতে টান লাগে, মোহ নিজের অনিচ্ছাকৃত এগোচ্ছে। এবার আর বাপ সাধল না। রঙ্গনের পায়ের সাথে পা মিলিয়ে এগোতে লাগলো। প্রতিটা দেওয়াল আর শৈশবের গান গাইছে। এই যে রুমের দরজা। মাহফুজ সাহেব রোজ বাড়ি ফিরে সবার আগে এই দরজার সামনে এসে দাঁড়াতেন আর বলতে, মামুনি, আমি ফিরছি, আসো একটু সুখ দুঃখের গল্প করি। রোজ ফেরার পথে মোহর জন্য ফুচকা আনতে। মোহর বায়না নয়, তবে এতে মাহবুব সাহেবের স্বস্তি ছিল। মোহ অবাক হয়ে এগোতে থাকে। সময় পরিস্থিতি ঠিক কীভাবে পাল্টে দিতে পারে। মোহর অসম্ভব রকমের বুক কাঁপছে। মনে মনে ফরিয়াদ করছে, বাবা, তুমি কি করেছিলে? এটা এটা কেন করেছিলে? আমি তোমার জন্য কান্নাও করতে পারছি না। মোহ রুমে পৌঁছে নিথর শরীরটার দিকে তাকানোর আগে একবার চারপাশ দেখলো। জয়তুন্নেসাকে অন্য রুমে রাখা হয়েছে। তিনি সেন্সলেস হয়ে গেছে। নাজমা আর নুসরিন দরজার কিনারে দাঁড়িয়ে, রুমা আর রুশি আরেক পাশে। মোহ রঙ্গনে হাত ছাড়িয়ে বাবার কাছে গেল। তার মনে পড়ছে বিগত কয়েকদিনের কথা। বিগত কয়েকদিন মাহফুজ সাহেবকে এড়িয়ে গেছেন। মাহফুজ সাহেব চোখের প্রবল আকুতি সে অবশ্যই শুনতে পেরেছেন। মোহ সামনে বসলো। মিনিট তিনেক তাকিয়ে থাকলো। চোখের তারা ভাসছে সেই ছোট্ট সদস্য, ছোট্ট পরিবার। মোহ স্বল্পবয়সী, তাই কথাগুলো তার বাবাই তার সাথে বেশি বলতো। বারবার বলতো, মোহ, মামুনি শোনো, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববে। এরপর গিয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য সারা জীবন আফসোস করা লাগতে পারে। স্বল্পবয়সী মানুষদের আফসোস হয় সবচেয়ে বেশি। তারা নিজের অনুশোচনার গল্প কাউকে বলতে না পারার দুঃখ আজীবন কাতর। এই কথাগুলোর সাথে মোহ সংযোগ স্থাপন করতে পারছে। মোহ তখন মনে না এলেও এখন খুব মনে হচ্ছে, মনে পড়ছে কিছু কথা। তোমার আফসোসটুকু কী ছিল? বলতে না পারা? ওটা আফসোস না, শাস্তি ছিল। কিন্তু আমি তোমাকে এভাবে দেখতে চাইনি, আব্বু। আমার ছোটবেলায় আব্বু হয়ে যাও না, আমার নিজের আব্বু। আল্লাহ, আমি শেষ দিনগুলোতেও তোমাকে আব্বু ডাকতে পাইনি। আজ পারছি না। তুমি কেন করলে এরকম, আব্বু? আমার খুব কষ্ট হচ্ছে। কান্না পাচ্ছে না। মহা তাকিয়ে থাকতে পারছে না। নিজে উঠে চলে গেল নিজের রুমে। দরজা বন্ধ করে দিয়ে ফোপাতে লাগলো। তার সাজানো গোছানো ছোট্ট পরিবার ভেঙে গেল। সেপা থাকলে আজ এতটা একা লাগতো না। তার বাবা কি করে পারলো তাদের সাথে বেইমানি করতে? কেন করছে? কেন আরেকটা বিয়ে করলো? কে বলবে?
এখন এসব মস্তিষ্ক খারাপ হতে লাগলো। দাফন কাজ শেষে দুপুরের পর রঙ্গন ফিরল। মোহকে জোর করে কিছু খাওয়াতে পারল না। মেয়েটা নিজেকে রুমবন্দি করে নিয়েছে। রুমে যখন বেরোলো তখন সব যেন স্বাভাবিক। কেমন রকমের অস্বাভাবিক আচরণ করলো না, চুপচাপ নিজের মতো এসে খেয়ে পড়লো। তারপর রুমে গিয়ে দুটো স্লিপিং পিল নিয়ে ঘুম দিল। সকালে মোহ ঘুম থেকে উঠলো 2টোর পর। মাথাটা ভারী লাগছে। কালকের দিনটা মনে পড়তে সে আবার চোখ বুজে নিল। বন্ধরত চোখের পাতায় দুজন মানুষ অস্বস্তি পরিলক্ষিত, মাহবুব সাহেব আর শেফা। মোহ দ্বিতীয়বার চোখ খুলে উঠে বসতে গেলে পাশে রঙ্গনকে খেয়াল করলো। কোমল গলায় বলল, দরজা লাগানো ছিল। রঙ্গন শুয়ে আছে, কপালের উপর হাত, চোখ দুটো বন্ধ। সেভাবে থেকে বলল, ডিপ্রেশনে একটা মেয়ের অ্যাবনর্মাল বিহেভ করে সারা রাত একা ঘরে ছিল, আর সকালে দরজা খুলছিল না। তাকে ওভাবেই ফেলে রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো? রঙ্গন চোখ খুলল, ভয়াবহ লাল হয়ে তার চোখ। তড়িতে মোহর কাছে এসে বলে উঠল, একটা থাপ্পড় মেরে হাহু ছুটিয়ে দিব। সকালে দরজা খুলছিল না বলে কলিজা শুকিয়ে গেছে আমার। এক্সট্রা কি দিয়ে ভেতরে এসে দেখি মেডিসিন গিলে মরার মতো ঘুমাচ্ছে, একেবারে মেরে দিই। মোহ মলিন চোখে রঙ্গনকে দেখল। রঙ্গন বুকের বাঁ পাশটা আঙুল ঠেকে বলল, এইখানটায় আমি ছাড়া অন্য কেউ এলে আই সোয়ার আমি তোমাকে মেরেই দিব। একটা থাপ্পড় মেরে। রঙ্গন নির্বিশেষ চোখে মোহকে অবলোকন করলো। মেয়েটার মাঝে তেজ বেড়েই চলছে। যেখানে কালকের ঘটনায় তার নেতিয়ে পড়ার কথা, মেয়ে মানুষ অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে। তারা সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে জানে, ঠিক তেমনই মিনিটের ব্যবধানে মানিয়ে নিতে জানে। রঙ্গনের ইচ্ছে হলো মোহকে বাবার ব্যাপারে সবটা জানাতে, কিন্তু পরক্ষণে নিজেকে দমিয়ে রাখলো। এই বিষয়ে এখানে ক্লোজ করে দেওয়াই ভালো। মোহ উঠে ফ্রেশ হয়ে এলো। ফিরে রঙ্গনকে বেডশিট গোছাতে দেখলো। মোহ পাশ কাটিয়ে ডাইনিং রুমে চলে গেলো। আত্মীয় স্বজন গিজগিজ করছে বাড়িটা। মোহর ফুপু কাকারা এসেছেন। মোহকে দেখে কজন এগিয়ে এলো, বিষণ্ণভাবে সান্ত্বনা দিতে লাগলো। মোহ সেগুলোর খুব একটা প্রয়োজন পড়ছে না। সে কিচেন থেকে খাবার বেড়ে এনে ডাইনিং চেয়ারে খেতে বসলো। মোহর এরূপ আচরণে বাকিরা মুখ কুঁচকে বিভিন্ন কথাবার্তা বানাতে লাগলো। অনেকে তো এও বলছে, বাপের সম্পত্তি যেন পরের পক্ষের বাচ্চারা না পায়, এসব লিখে নিয়ে বাপকে মেরে দিয়েছে মোহর নিজেই। কি স্টুপিড কথাবার্তা। মোহ আপন তালে খাওয়া শেষ করলো। হাত ধুয়ে আবার রুমে ফিরে যেতে গেল। তার কাকি আটকে গেল। চতুর চোখে তাকিয়ে বলল, মোহনা, কিছু কথা আছে তোমার সাথে। মোহ তার দিকে তাকালো। নিঃস্বভাবে আবৃত থেকে বলল, বলুন। আমার সাথে চলো। রেনু মোহর হাত ধরে তাকে একটু ভেতরের দিকে নিয়ে গেল। এখানে লোক সমাগম নেই। রেনু আশপাশটা দেখে মোহকে শোধালো, নাজমা আসার পর আমরা যেদিন এসেছিলাম সেদিন কি তোমাকে সাবধান করিনি? মোহর মনে পড়ে গেল সেই দিনের কথাটা। নাজমা এই বাড়িতে আসার পর কাকা কাকিরা এসেছিল। রেনু মোহকে অনেক বুঝিয়েছিল, সব কিছু মেনে নিতে অবশ্য বলেনি, কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা করতে নিষেধাজ্ঞা দিয়েছিল। মোহ এমনিতে কোনো ঝামেলা করতো না। রেনু আবার বলল, ভাইয়া মারা যাওয়ার পেছনে কোনোভাবে তোমার হাত নেই তো মোহনা? মোহর হাত একেবারে নেই বললে ভুল হবে। অতিরিক্ত মানসিক চাপে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মাহবুব সাহেবের মৃত্যু হয়েছে, আর সেই মানসিক চাপটা 80% মোহরের দেওয়া। মোহ নির্বিকার ভঙ্গিতে বলল, তা কেন মনে হলো? কারণ তোমার বাবা খুব ফিট একজন মানুষ ছিলেন। এইভাবে অকালে চলে যাওয়ার মানে নেই। মোহ হাসতে লাগলো। আমার আম্মুকে তো এত জলদি হারানোর কোনো মানে ছিল না, তবু হারালাম। তবে কি আমার বলা উচিত আমার আম্মুর মৃত্যুটাও রহস্য? আচ্ছা, আপনার সাথে পেঁচিয়ে লাভ নেই, খুলে বলি আমার কি ভাবা উচিত। আম্মুকে খুন করা হয়েছে, আমার আব্বু খুন করেছে। তোমার আব্বু আম্মুর মাঝে বন্ডিংটা তুমি জানো মোহনা? তারা একে অপরকে সামান্য আঘাত দিয়েও কোনো কথা বলে না। আমার আব্বুকে আমি এতকালে নিজের একার আব্বু জানতাম। শেষে তো ঠিক দেখলাম তাকে ডাকার জন্য আরো দুজন আছে। মৃত মানুষের প্রতি এত অভিযোগ, ঠিক অভিযোগ না, চাপা ক্ষোভ। আরও 100 মরণ মরলেও সেই ক্ষোভগুলো যাবে না কাকিমা। মানুষটা আর নেই, রাগটা কমাও। মানুষটা আমার অস্তিত্বে মিশে আছে, যতদিন মনে থাকবে ততদিন রাগ নামবে না। এদিকে তাকে ভোলাটাও অসম্ভব। রেনু গম্ভীর শ্বাস ফেলে বলল, রাগটা তবে ভেতরেই থেকো, বাহিরে খানিকটা মুচ্ছা যাওয়ার অভিনয় করো। বাইরের মানুষের সামনে কেন নিজের রাগ প্রকাশ করবে? এরা তোমার মনের ব্যথা বুঝবে না। তুমি যা দেখাবে এরা তাই দেখবে। এরা তোমার দেখানো ওর ভর করে মন গড়া কাহিনী বানাবে। মোহ সরু চোখে তাকায়। রেনু আবার বলে, তুমি কি জানো এরা তোমাকে খুনি বানিয়ে দিচ্ছে? তুমি তোমার বাবার মৃত্যুতে কাঁদোনি, এরা তোমাকে তার মৃত্যুর দায়ী বানাচ্ছে। তোমাকে একা নেই, নাজমাকেও এরা ছাড়ছে না। আমি জানি ভাইয়ার মৃত্যু কীভাবে হয়েছে, কিন্তু এরা ভাবছে তোমাদের পরিবারের কূটকৌশলীতে লোকটার মৃত্যু হয়েছে। এতটা হীন ভাবনা ভাবতে পারছো? মো থেকে থেকে প্রলম্বিত শ্বাস ফেলছে। পারছি, এই জন্য বলছি স্বাভাবিক আচরণ করো। আমি কি অস্বাভাবিক আচরণ করছি? অবশ্যই। এখন তোমার উচিত কান্না করা, সেটা স্বাভাবিক। আর তুমি তা করছো না। আমার কান্না না পেলে কী করবো? নাটক করবে। নাটক করে কাঁদবে। মেয়েরা অভিনয়ে নিখুঁত হয়। পারবো না নিখুঁত।
তবে এতে যা ভাবার ইচ্ছা হয় ভাবুক। রেনু থেমে যায়। মোহর মাথায় হাত রেখে বলল, মোহনা, আমি তোমার বিয়ে করাতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হলে আমার সাথে এই নিয়ে কথা বলো। তোমার কি মতামত? মোহনা কিছুক্ষণ চুপ থেকে বলে, এ নিয়ে ভাবতে হবে না আপনাদের। কেন? পছন্দ করা আছে? আছে। কে? সময় মতো আয়োজন সাহেব জানিয়ে দেওয়া হবে। অপেক্ষায় রইলাম। মাহবুব সাহেবের মৃত্যুর পরের দিন 7 দিনের স্তব্ধতা কাঁপিয়ে তুলল পুরো কলোনি। চারপাশে গুঞ্জন, বলা যায় আলোচনার শীর্ষে অবস্থান করছে এই বাড়ির ঘটনাগুলো। পান থেকে চুন খসলে তা নিয়ে হয় বিস্তর বৈঠকি গল্প। একটা মিটিং হ্যান্ডেলের জন্য মাহবুব সাহেব দেশের বাইরে যাওয়ার কথা করছে। তার স্থানে সময়মতো রঙ্গন চলে যাবে। সপ্তাহখানেক পর ফিরবে। সব প্যাকিং শেষে রঙ্গন এবারে এসে মোহরের রুমে গেল। এই কয়দিন বাড়ি ভর্তি হয় মোহরের কাছে ঘেঁষাটাও কষ্টসাধ্য ছিল। মোহর কাউচে নিজেকে পুরোনো ডাকবক্সটা নিয়ে বসেছিল। অসংখ্য রং বেরঙের চিঠি আর চিরকুট সেন্টার টেবিলে এলোথেলো ফেলে রাখা। মোহ একটা একটা করে দেখছে। পুরনো স্মৃতি অন্তরে শান্তির হাওয়া সৃষ্টি করছে। অতীত থেকে তৈরি সেই হাওয়া বর্তমান অস্থিরতাকে অগ্নিতে বাড়িয়ে দিচ্ছে। মোহর অবস্থা ঠিক তেমনই। রঙ্গন রুমে এসে দরজা আটকে দেয়। মোহ সামনের টেবিলে কাগজগুলো একপাশে সরিয়ে সেখানেই বসে পড়ল। মোহ শুধিয়ে বলল, হঠাৎ এলে? রঙ্গনের ঠোঁটের আগা এনে রেখে জবাবটা সে দিল, আমাদের প্ল্যান করে কিছু হয়নি। মোহ দুদিনে মাথা নাড়া, তা বটে। মোহ, তুমি তো জানোই আমাকে সিঙ্গাপুর যেতে হবে। সন্ধ্যার পর ফ্লাইট। ও, একটু পর তো বেরোবে। মোর দায়সার কথাবার্তা রঙ্গনের আজ ভালো লাগছে না। রঙ্গন হ্যাকচা টানে মোহকে নিজের উরুর উপর এনে বসালো। এক হাতে মোহরের কোমরে স্থির, অন্য হাতে ক্রমাগত মোহরের গাল এবং গলার সন্ধিকান স্লাইড করে যাচ্ছে। মোহ নিজের ভার রাখতে রঙ্গনের কাঁধের কাছে টি শার্টটা আঁকড়ে ধরছে। রঙ্গন ঘন ঘন শ্বাস পেলে বলল, তোমাকে না ছুঁয়ে থাকতে পারি না। তোমার কি আমার থাকা না থাকাতে কিছু আসছে যাচ্ছে না? মোহ হিমায়িত চোখে তাকিয়ে রায়। তাতে রঙ্গন আরও খানিকটা জোর প্রয়োগ করে দূরত্ব মিটিয়ে নেয়। মোহ বলে ওঠে, সামাজিক স্বীকৃতি হিসেবে জাঁকজমক অনুষ্ঠান চাই। রঙ্গন হতাশ হয়ে বলে, তোমার বাবা মারা গেছে কদিন আগে। এখন সম্ভব নয় শোনা। কেন সম্ভব নয়? এই প্রশ্ন করার মতো অবুঝ মোহ নয়, রঙ্গন তা জানে। আর এই প্রশ্ন থেকে পাওয়া উত্তরের পরিপ্রেক্ষিতে যে মোহ ধারালো কিছু একটা বলবে তাও আন্দাজ করছে রঙ্গন। রঙ্গন মোহর সমগ্র মুখে চোখ বুলে বলে, তোমার অনুভূতি সম্পর্কে কেবল তোমার কাছে মানুষরাই বুঝবে। সমাজ মজা নিতে এক চুলো ছাড় দিবে না। সেই সমাজের তোয়াক্কা করি না আমি, যেই সমাজের সাহায্যের জন্য এগিয়ে আসতে না পারে, অথচ বিপদে ঠেলে দিতে দুবার ভাবে না। সেই সমাজ এই মোহ তোয়াক্কা করে না। এই সমাজ মোহনার চাঞ্চল্য মোহর নিস্তব্ধতায় পরিণত করতে চেয়েছিল, খানিকটা সাফল্যও পেয়েছে। কথাগুলো কতটা গভীরে ছিল তা আপাতত খেয়াল বোঝার উপায় নেই। রঙ্গন চাক্ষুষবান্ধা, সদা জাগ্রত চোখে তাকিয়ে থাকে। মোহ তা খেয়াল করে হেসে ওঠে। সেই হাসিতে প্রাণ নেই। নিঃসন্দেহে সেই হাসি ভয়ঙ্কর। মৃত্যুর হাসি। মৃত্যু মানুষের অপেক্ষার অধিক ভয়ঙ্কর। রঙ্গনে যাওয়ার সময় হয়ে এসেছে। সে মোহরের কপালে ঠোঁট ছোঁয়। ফিসফিসে বলে, তোমাকে ছাড়া আমি এক দণ্ড স্বস্তি পাই না। মোহ, আমাকে ভালো রাখার দায়িত্ব তোমার। মোহ নরম গলায় মিনমিনে আওয়াজে বলে, হুম। রঙ্গন একই ভঙ্গিতে ফের বলল, টেক কেয়ার অফ ইয়োর হার্ট মাই লাভ।